এবার লন্ডনে ইউনূসের প্রেস সচিব শফিকুলকে গণধোলাই দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। So whenever we see that the Bangladesh first president Bangabandhu Sheikh Mujibur Rahman's his house was demolished by over the 6 hours by Dhaka City Corporation bulldozers. So yeah, simple answer is lots of questions, lots of issues all came at the same time. প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ব্লাসফেমি করেছেন। তিনি গণতন্ত্রের সাথে ব্লাসফেমি করেছেন বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। আমরা এর মধ্যেই হয়তো খেয়াল করেছি তিনি লন্ডন সফরে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে অনেক কথা বলেছেন। ইনফ্যাক্ট আজ ঐতিহাসিক 13ই জুন। আমরা ঐতিহাসিক এই কারণে বলছি 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে, তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল 8ই আগস্ট যে জনাব ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে, একটা সুন্দর নির্বাচন হবে, রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে, সংস্কার হবে। বাংলাদেশ তাকায় আছে তারেক রহমানের প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে, আমিও তাকায় আছি। কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে, আমি যেহেতু দুইজনেরই ঘনিষ্ঠভাবে চিনি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাই আমি ওনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো বিস্তারিত ভিডিওগুলো দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। বিস্তারিত ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিন, বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সারা দেশ তাকায় আছে তারেক রহমানের প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে, আমিও তাকায় আছি। কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে, আমি যেহেতু দুইজনেরই ঘনিষ্ঠভাবে চিনি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাই আমি ওনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। বাংলাদেশে খুব অল্প মানুষ আছে যারা প্রফেসর ইউনূসের সাথেও কাজ করেছে, আবার তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে অ্যাক্টিভিজম করেছে। আমি এটা করেছি একটা নির্দিষ্ট সময় খুবই ঘনিষ্ঠভাবে, তাই আমার অনুমান খারাপ হবে না। দুইজনের চিন্তা পদ্ধতি আমার জানা আছে। এই মিটিং এ যদি তারেক রহমান আর প্রফেসর ইউনূসের আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে বাংলাদেশের কপালে খারাপই আছে, বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিকারই চূড়ান্তভাবে অনিশ্চিত হয়ে যাবে। এখানে আরো একটা বিষয় আছে, তা হচ্ছে খালেদা জিয়া ম্যাডাম নিজে এই অচল অবস্থা কাটাইতে ইন্টারভেন করেছেন। তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিচ্ছেন। যদিও খালেদা জিয়ার উপদেষ্টা এই ইন্ডিয়ার মাল ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট তার বক্তৃতা দিয়েই যাইতেছে। শুনেন কি কয় মালদা। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। শুনেছেন, উনি কইতেছেন প্রফেসর ইউনূস প্লেন চালায় গেছে লন্ডনে। ইউনূস সাহেব প্লেন চালাইতে পারেন যাই না, ভালো লাগতেছে তার, তাও 12 ঘন্টা পর্যন্ত। সম্ভবত পাইলটের উপরে আস্থা রাখতে পারেননি প্রফেসর ইউনূস, নিজেই চালানো শিখে নিছেন। বুড়ার আগ্রহ আর স্ট্যামিনা দেখেন। উনার হাতেই তো বাংলাদেশ নিরাপদ, তাই না? ইনকা 12 ঘন্টা যদি প্লেন চালে যাবার পারে লন্ডনে, তাহলে তো উনার হাতেই বাংলাদেশ নিরাপদ। এত কিছু করে প্লেন চালানো শিখে নিছে। আর কোন রাষ্ট্রপ্রধান আছে 12 ঘন্টা প্লেন চালাইতে পারবে? তো ম্যাডাম যেটা বলছে বিএনপি স্থায়ী কমিটি প্রফেসর ইউনূসের সাথে দ্বন্দ্বে না জড়াইতে, তো আমরা তো সবাই তাই বলতেছিলাম, তাই না? বিএনপির নেতাকর্মীরা ঝাঁপে পড়েছিল আমাদের উপরে, তাই না? যাই হোক, আরো মজার আলাপ আছে, আসেন মূল আলাপ শুরু করি। মিটিংটা কেঙ্কা হবি। তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে আস্তে আস্তে কথা বলেন, কখনো উত্তেজিত হন না। এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন, তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এইটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয়, এভাবে বলেন। আমার সাথে যতগুলো ইন্টারাকশন হয়েছে আমি এটা দেখছি আর কি, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, কারো কাছ থেকে শোনা না। মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন। প্রফেসর ইউনূস হাসি মুখে খুব কঠিন যুক্তি সহজভাবে বলতে পারেন, দেখেছেন না আপনারা? উনি ডিটারমাইন্ড হয়ে কথা বলেন। উনাকে আপনারা তো দেখেছেন গত 10 মাস, উনি যুক্তি তুলে ধরলে সেটা খণ্ডানো প্রায় অসম্ভব। উনি নানা চিন্তা করে একটা চমৎকার খণ্ডানো অসম্ভব এরকম একটা যুক্তি তুলে ধরেন। এই মিটিং অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারেক রহমান তো কিছু চাইবেন সেজন্য, তাই না? কি চাইবেন? আমার মনে হয় উনি ইলেকশন ফেব্রুয়ারিতে আগে আনার অনুরোধ করবেন। এখন দেখেন, খালেদা জিয়াও কিন্তু মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ভালো হবে। এইবার বলেন তো, বিএনপির জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা সবচেয়ে ভালো হইতো। এটা কে কইছে প্রথমে? আমি, এই শর্মা বলছে, 2 টাকার ইউটিউবার। আমি ব্যাখ্যা করেছি কেন ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে। কর্মীদের কি বলে উদ্বুদ্ধ করা যাবে? কেন ডিসেম্বরে সব ইলেকশনে বিএনপি গোয়ারা হারিছে, কেন ডিসেম্বরের নির্বাচনের মাঠ আওয়ামী লীগের, এই ডিসেম্বরের বুদ্ধিটা ওরা কে দিছিল বিএনপি বলেন তো? এটি তো দেখা দেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ আর লজিক কেমনে দিছিলাম আর কবে দিছিলাম, এনা দেখেন না। আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে। কেন ফেব্রুয়ারিতে? কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ। এত ব্রাইট আর তুখর সংসদ বাংলাদেশে আর পায় নাই।
ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু, রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে, নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন, 2ই ফেব্রুয়ারিতে। তো ম্যাডাম তো আমার বিবেচনায় যেটা উত্তম পছন্দ ছিল সেটাই কইলেন, তাই না? আর আপনারা কি করলেন? একদিন ধরে স্লোগান বার করলেন, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। এই যে দেখেন, তো ডিসেম্বরে নির্বাচন হইতেছে, হইল এখন যে ফেব্রুয়ারি চাইতেছেন। এখন যদি বলে কেউ যে কেন ডিসেম্বরে চাইছিলেন, উত্তর আছে কোন? হ্যাঁ, এখন ফেব্রুয়ারির পক্ষে যুক্তি দিবেন, তো ডিসেম্বরে কেন চাইছিলেন? দেখেছেন পলিটিক্সে কেমন চাপা মায়ের কোন দিক দিয়ে খায়া যান, উত্তর দিতে পারবেন না। এত বড় দল, এতগুলো বড় বড় মাথা, দলের স্ট্র্যাটেজিস্টরা নাকি এক একজন কম করে হলে 3টা করে পিএইচডি করা আছে। তো এই সিম্পল স্ট্র্যাটেজি করে ফেললেন না? হ্যাঁ, এত বুদ্ধিজীবী আপনাকে রে। ম্যাডাম অসুস্থ শরীরে যে সজীব চিন্তা করতে পারেন, এটা আপনারা কেন পারেন না? এটাই হইতেছে আপনার বিএনপির প্রেজেন্ট নেতৃত্বের ব্যর্থতা। মাইনা নেন। আমি আপনাদের লজ্জা দিতে চাই না, শুধু মনে করায় দিতে চাই যে এই মিস্টেকটা আপনারা করতেন না যদি একটা টকিং টার্ম রাখতেন আমগের সাথে। আমাদের তো শত্রু হিসেবে চিহ্নিত করলেন, কামান দাগানো শুরু করলেন। প্রথমে দলের ছাত্রীগুলা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা, আর নাম কইলাম না। তারপরে মির্জা ফখরুল উনি জয়েন দিলেন, এত বড় নেতা। মির্জা আব্বাস জয়েন দিলেন, এত বড় নেতা। তারপরে তো সবাই জ্যাপে পড়লো। যাই হোক, আমার কোনো অসুবিধা নাই। আমারে পুরো একটা দল যদি শত্রু বানাইতে তো ভালোই, তাই না? বিনা শ্রমে মার্কেটিং হয়ে যাবে। যে কোনো মার্কেটিং ভালো মার্কেটিং আমার জন্য, খারাপ মার্কেটিং করেন, ভালো মার্কেটিং করেন, সেটাই আমার জন্য ভালো। করেন, দেখি কত পারেন। আমার গেলে আমি আপনারা গত বছর 5ই আগস্টে কয়ে দিতাম কেন আপনারা 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে পারেন, যুক্তি দিয়া বুঝাই দিতাম। ন্যারেটিভ কি নিয়ে যাইবেন কর্মীদের কাছে সেটাও কয়ে দিতাম। এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার দেওয়া ন্যারেটিভই কইবেন, আমি জানি, আমি শিওর। এইটা সাহেব দেখা দেন আমি কি কইতে হবে কইছিলাম কর্মীদেরকে। রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে, আপনাকে কানেক্ট করে দিতে হয়। আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার, খালেদা জিয়ার হেরিটেজের সাথে। কইতেন বাংলাদেশের 2বার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ। আমরা ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে। তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে। যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে, পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে, আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে। আপনারা সেই যোগ্য উত্তরাধিকার যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন, আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে। আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে, ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা। এই কাজটাই আমরা করেছি, আমি তো করেছি, আপনারা তো বক্তৃতাও দিবার পারেন না। কর্মীরা যে দেখবে আপনারা পারলেন না ডিসেম্বরে নির্বাচন নিতে, এদিকে দলের সামর্থ্যের উপরে বিশ্বাস চলে যাবে না? যাবে। হাতে হাতে ফল পাইলেন তো। 2 পয়সার ইউটিউবারটা যদি শত্রু না বানাইতেন, এই চিন্তার শক্তিকেও ইউজ করতে পারতেন। আমার তো কোনো ধান্দা নাই, তাই না, যে এমপি মন্ত্রী হবো। আমার জন্য সবচেয়ে সহজ ছিল বিএনপির ধামা ধরা, তাই না? বগুড়ার বাড়ি, সবার সাথে ভালো সম্পর্ক, তারেক রহমানের সাথেও ভালো সম্পর্ক। আর বিএনপি তো ক্ষমতা যাচ্ছেই, তাই না? তো একটা মালিশ করলামনি, প্রত্যেকদিন মালিশ করলামনি, কতদিন মালিশ করে ইচ্ছে দেখেছি। তো আমার কাজ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির নির্মাণ, ওই রাজনীতি নির্মাণের বেনিফিট আপনারা নিতে পারতেন আর কি। এই বান্দা কারো দাসত্ব করবে না, কোনো দলের দাসত্ব করবে না, এইটা বুঝে নিয়েন। আগামীর বাংলাদেশের রাজনীতি বহুলাংশে নির্ভর করবে যা যা কইতেছি এই ইউটিউবে, আর যা যা লিখে যাব। যদি বাইসা থাকার তৌফিক দেন খোদা তাআলা, তাহলে মিলাই নিয়েন। যাই হোক, এবার আসেন দেখি প্রফেসর ইউনূসকে ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নেবেন? আমার বিবেচনায় সম্ভাবনা অতি ক্ষীণ। আমি অনুমান করতে পারি উনি কেন এই টাইমটা নিছেন, কিন্তু আমার জানা নাই উনার ফ্লেক্সিবিলিটি আছে কিনা এই টাইমিং এর পিছনে, সেটা উনি নিজে জানেন। তাই এটা বলা মুশকিল। উনি এই টাইমটা অনেক চিন্তা করেই বলছেন। আমি বলি কেন উনি চিন্তা করে এটা বলছেন। উনি চান হাসিনা আর আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে, সম্পূর্ণ মানে একেবারে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চান, যেন বিচারের আর কোনো কিছু বাকি না থাকে, ফিনিশ, আপিল নিষ্পত্তি পর্যন্ত যেন হইয়া যায়। কেন এটা দরকার? কারণ বিএনপি ক্ষমতায় এসে এটা করতেই পারবে না, বিচার ইম্পসিবল, লিখে রাখতে পারেন। বিএনপির লোকেরা চিকুন মেরে উঠবে, কেন বিএনপি করবে না? কেন বিএনপির আন্তরিকতা থাকবে না? সে আমি এটা কই নাই। যতই আন্তরিকতা থাকুক, বিএনপি আন্তরিকতা থাকবে বিচার করার জন্য, কিন্তু যতই থাকুক এটা পারবে না, সে আন্তর্জাতিক চাপে করতে পারবে না। আর লিখ তো কইতেছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। বিএনপিকে বলা হবে যে সে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেছে, কারণ বিএনপিও একটা রাজনৈতিক দল, আর একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে সে নিশ্চিহ্ন করে দিতে চায়। বিএনপি বলতে পারবে যদি প্রফেসর ইউনূস বিচার করে দিতে পারে যে প্রফেসর ইউনূসের সরকার একটা নিরপেক্ষ দল, নিরপেক্ষ সরকার, এই কাজটা করে দিয়ে গেছে, ইতিহাসের একটা মীমাংসিত সত্য হিসাবে বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিএনপি বলবে এটা তো আমরা করি না, প্রফেসর ইউনূস করে গেছে। এইবার বুঝিছেন তো প্রফেসর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে কার পারপাস সার্ভ করা হয়? কেন সিপিবি প্রফেসর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, বুঝিছেন? দেখেন, মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, মানুষের মধ্যে এখন ধারণা সৃষ্টি হয়েছে যে আদৌ আমাদের এই বাংলাদেশের মানে বিজেপি সনাতন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা, তার আওতায় নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। এক সময় আমেরিকান ভিসার জন্য লাইন দেওয়া লাগতো এমবেসির সামনে, জানেন না? লাগতো যখন আমরা জোয়ানা ছিলাম, সারা রাত ওই লাইনে গিয়ে দাঁড়ায় থাকতে হইতো।
তো সবাই তার দ্বারা থাকতে পারবি না, তো তাই ইটে রেখে যেত নাম লিখে ইটের মধ্যে, সকালে এসে ওই ইটের জায়গায় দাঁড়াইতো যার নাম লেখা আছে, ওইটা আবার বিক্রি হইতো। অনেকে যায় লাইন ধইরা সারা রাত ধরে লাইন ধইরা টাকা কামাইতো। সিপিবি ওই ইটে রাখিছে, নিরপেক্ষতার ইটে রেখে গেল আর কি, নিরপেক্ষতার প্রশ্ন তুইলা আওয়ামী লীগের জন্য ইটে রেখে গেল, বুঝছাও? এই সিপিবি গুলা রাস্তায় বাইরে হইলে না দাবরানি দিবেন, রাস্তায় খাড়াইতে দিবেন না, পারমিশন দিয়ে দিলাম। আর যদি এরা না থামে না, তারপরে দুই আটারে ধৈর্য ঠ্যাং ভেঙে হাতে ধরে দেওয়া লাগবে। এগুলো হইতেছে ইন্ডিয়ার খাস মাল বাংলাদেশে। যাই হোক, যদি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারির মধ্যে বিচার সম্পন্ন করতে পারেন, তাইলে উনি রাজি হইতে পারেন এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, নয়তো কিছু বইলা উনারে লাভ নাই, রাজি করানো সম্ভব না। উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে। আমি মনে করি প্রফেসর ইউনূসের তারেক রহমানকে বলা দরকার, আর্মি চিফ ওয়াকার কেন মোসরামুসরি করছে, নির্বাচন কেন আগে দেওয়ার জন্য মোসরামুসরি করছে, এটা নির্বাচনের জন্য ভালোবাসা না, এটা গণতন্ত্রের জন্য ভালোবাসা না, এটা নিহাত আর্মির বদমাইশ জেনারেল আর হাসিনার বিচার বানচাল করার জন্য। এবার বুঝেছেন, সে আর্মির খুনি জেনারেল আর আপা হাসিনারে বাঁচাইতে চায়, সে ওয়াকারের ডিফেন্সে তারেক রহমান দাঁড়ায় যায়। বলেন উনি সেনাবাহিনী কেন এই বিতর্কিত করেছি আমরা, তো উনি ওয়াকারের ডিফেন্সে দাঁড়ায় মূলত হাসিনার খুনি জেনারেলদের রক্ষায় যায় না হোক মদত দিয়ে ফেলেন। বিএনপি প্রফেসর ইউনূসকে ডিস্টার্ব দেওয়ার পথ থেকে সরে আসার কোনো বিকল্প নাই। আর যদি সরে আসতে না চায়, যদি সংঘাতে যায় প্রফেসর ইউনূসের সাথে, তাহলে তো ধরে নিতে হবে বিএনপির বর্তমান নেতৃত্ব খালেদা জিয়াকে পাতা দেয় না। আর সেটা যদি হয়, তাহলে বিএনপির কর্মীরা নিজেরা নিজেদের প্রশ্ন করেন, আপনাদের নেতারা কেন আপনাদের ভুল পথে চালিত করতেছে। প্রফেসর ইউনূসের সরকারের অধীনে ওনার পছন্দ মতো সময় নির্বাচনে আসাটা যদি বিএনপির পছন্দ না হয়, তাহলে আমি লিখে দিতে পারি বিএনপির ক্ষমতায় আসা এই জিন্দেগিতে আর সম্ভব হবে না। অন্য কোনো শক্তি ক্ষমতা নিয়ে ফেলবে। কি ওয়াকার নিবে? আপনারা তো জানেন আল্লাহর দুনিয়ায় অনেক রহস্যময় ঘটনা ঘটে, যার হদিস আমরা পাই না। যেমনি হাসিনা জয় বাংলা হয়ে গেল, আমরা টেরি পাই নাই যে আর 1 মাসের মধ্যে হাসিনা জয় বাংলা হয়ে যাবে। বাংলাদেশের উপরে খোদা তাআলার বিশেষ রহমত আছে, এই জন্য হাসিনাকে তাড়াইতে পারছি। আমরা এই যাত্রায় দেশকেও বাঁচাইতে পারবো ইনশাল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ব্লাসফেমি করেছেন, তিনি গণতন্ত্রের সাথে ব্লাসফেমি করেছেন বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। আমরা এর মধ্যেই হয়তো খেয়াল করেছি, তিনি লন্ডন সফরে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে অনেক কথা বলেছেন। ইনফ্যাক্ট তার ইন্টারভিউ থেকে অনেকগুলো ইস্যুতেই অ্যাড্রেস করা দরকার, আমার টেক বলা দরকার, বলবো হয়তো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছেন, যে ব্লাসফেমিটা করেছেন, সেটা নিয়ে কথা বলা খুবই জরুরি, খুবই জরুরি। আমি অবাক হয়ে দেখি তিনি এগুলো বিশ্বাস করেন, এটাই অবাক হওয়ার ব্যাপার। তার চাইতে জরুরি কথা, তিনি মনে করেন এগুলো বলা যায়, প্রকাশ্যে বলা যায়। এটা আরেক ব্যাপার। আমরা অনেক সময় এটা হয়, আমাদের ভেতরের একটা চিন্তাকে আমরা রেস্ট্রিক্ট করি, আমরা মনে করি এটা বলা যায় না, এটা বলা যাবে না, এটা অন্যায় বলা। এই রেস্ট্রিকশনটাও পজিটিভ, কিন্তু উনি এটাও বলছেন, দ্যাট মিনস উনি আসলে কোনো কিছু কেয়ার করছেন না। চ্যাথাম হাউস একটা ইন্টারভিউ দিয়েছেন দীর্ঘ, সেই ইন্টারভিউতে অনেক কথাবার্তা তিনি বলেছেন, অনেক কথা। কিন্তু যে জায়গাটা নিয়ে অলরেডি সামাজিক মাধ্যমে আমি আলোচনা দেখছি, সেটা একটু পড়ি। উনি সংস্কার নিয়ে কথা বলছেন, সেই সংস্কার নিয়ে কথা বলতে বলতে প্রশ্ন করা হয়, দলগুলো তো বলতে পারে এই প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক উপাদান নেই, আপনি ভোটারদের উপরে আস্থা রাখছেন না কেন, এসব সিদ্ধান্তের জন্য ভোটারের উপর নির্ভর করছেন না কেন, কমিশনের চেয়ে ভোটারদের কাছে যাওয়াই তো ভালো। জবাবে ডক্টর ইউনূস বলেন, এমনটা যদি হয় তারা পারতেন, ভালো হতো। তারপর তিনি বলছেন, কিন্তু অনেক জটিল বিষয় আছে, শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন, আমি ভোট দেব, টাকা দেবেন, ভোট দেব, ভোটের বিষয়টি এমন হতে পারে। আমরা সেদিকে যেতে চাই না, ভোটাররা এই বিতর্ক প্রতিদিন দেখছেন। তারপর তিনি বলছেন আর কি যে সবগুলো করে যদি দলের সর্বসম্মতির ভিত্তিতে পাওয়াগুলো নিয়ে তারা কাজ করবেন। আমি এই জায়গাটা আবার পড়ি, এমনটা যদি করতে পারতেন ভালো হতো, কিন্তু অনেক জটিল বিষয় রয়েছে, শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন, আমি ভোট দেব, টাকা দেবেন, ভোট দেব, ভোটের বিষয়টি এমন হতে পারে, আমরা সেদিকে যেতে চাই না। প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করছেন যে এটা তো ভুল না, কারণ হলো একটা সংস্কারে মূলত রাজনৈতিক দলগুলো, কতগুলো কমিশন তৈরি হয়েছে, তারা এগুলো নিয়ে সুপারিশমালা তৈরি করেছেন, সেগুলোর ভিত্তিতে একটা ঐক্যমত্য কমিশন এখন সবার সাথে, সব রাজনৈতিক দলের সাথে আসলে কথা বলছেন, এবং এই কথা বলার মাধ্যমেই এই সংস্কার কি হবে না হবে সেটা বলা হচ্ছে। র্যাদার প্রশ্নকর্তা বলছেন তার চাইতে ভোটারের কাছে যাওয়া, যে কি সংস্কার কে করবে না করবে সেটার ভিত্তিতে জনগণ ভোট দিক। যে কথাটা আমি অনেক সময় বলি, আমরা এনসিপিকে দেখি তারা বিএনপিকে খুবই ব্লেম করেন, যে বিএনপি এটা মানে নাই, ওটা মানে নাই, এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, বিএনপির কিছু না মানার সাথে আমার নিজেরই স্পষ্ট দ্বিমত আছে। কিন্তু আমি এটাও তাদেরকে বলি, যদি তাই হয়, তারা বলেন জনগণ তো সংস্কার চায়, তো জনগণ যদি সংস্কার চায়, এটাকে নির্বাচনের তাদের ইশতেহারে পরিণত করুক, তারা তাদের রাজনৈতিক এজেন্ডায় পরিণত করুক, জনগণের কাছে ভোট চাক, এবং জনগণ যদি চায় তারা বিএনপিকে প্রত্যাখ্যান করে এনসিপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে, তারপর তারা সংস্কার বাস্তবায়ন করুন, এটা হতেই পারে, এটাই আসলে গণতন্ত্রের পথ। কিন্তু যে কথাটা বলছিলাম, ওইদিকে না যায় এখন ডক্টর ইউনূস, উনি বলছেন তার মানে এরকম যে ভোটে উনি যেতে চান না, কারণ টাকা দিয়ে ভোট কেনা যায়, আপনি কত দেবেন, আমি দিয়ে সেটা দিয়ে ভোট দেবো। অনেকগুলো ব্লাসফেমি বলেছি, অনেকগুলো ব্লাসফেমি আছে এর মধ্যে। প্রথম কথাটা হচ্ছে জনগণকে স্টেরিওটাইপ করছেন, মানে চোখ বন্ধ করে বলে দিচ্ছেন এই দেশের ভোটাররা টাকা নিয়ে ভোট দেয়। আর এই মানে আরেকটা প্রশ্ন এখানে তৈরি হয়েছে, যেটা অতি প্রাচীন প্রশ্ন, গণতন্ত্র ইটসেলফ যে সবার ভোটকে সমানভাবে দেখে, এর মধ্যে ফ্ল আছে, তার বক্তব্য এরকম মনে হয়, এবং ওনার বক্তব্য মতে টাকা দিয়ে ভোট কিনে ফেলা যায়, তাই যে গিয়ে লাভটা কি, ইঙ্গিত আছে, তার মানে যারা বেশি টাকা খরচ করতে পারবে তারা যেটা বলবে সেটাই আসলে শেষ পর্যন্ত হবে। এই কারণে তিনি ভোটে যাওয়ার আগেই কিছু কাজ করে ফেলতে চান। আমি এটা মানি, বাংলাদেশের
নির্বাচিত সরকারগুলো অনেক ক্ষেত্রেই রিফর্মকে খুব সঠিকভাবে নেয়নি, রাষ্ট্রের জন্য ভালো এমন রিফর্মও নেয়নি। আমাদের খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে মাসদার হোসেন মামলার রায়, 99 সালে হয়েছিল। আওয়ামী লীগের 2 বছর ক্ষমতায় ছিল, তারা বাস্তবায়ন করেনি। বিএনপি ছিল, তারা করেনি। 1-11 সরকার খানিকটা করেছে, এখন অনেক কিছু বাকি আছে, ঠিক আছে। কিন্তু তারপরও আমরা একটা সিস্টেম যখন নেই, গণতান্ত্রিক ব্যবস্থা যখন নেই, তখন আসলে সব ফ্লসও হয়নি। পৃথিবীতে কোনো ফুল প্রুফ সিস্টেম নাই, একেবারেই নেই। আসবো সেই জায়গায়। এখন টাকা নিয়ে কি ভোট জিতে যাওয়া যায়, এই আলাপ কিছুদিন আগে একবার একটা টক শোতে একজনের সাথে হচ্ছিল। তিনিও মনে করেন জনগণ ওয়েল এডুকেটেড না, তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের মতো যথেষ্ট সচেতন না, তাদেরকে এডুকেট করা দরকার। এটা আমি দ্বিমত করি না, জনগণকে ভোট দেওয়ার ক্ষেত্রে এডুকেট করে তোলা দরকার আছে, কিন্তু টাকা দিলেই নির্বাচনে জিতে যাওয়া যায় আমি বিশ্বাস করি না। এই দেশের মানুষজনকে এরকম আন্ডারমাইন করার কোনো কারণ নাই। মানে খুব অল্প সংখ্যক মানুষই হয়তো টাকা নেন, নিয়ে থাকতে পারেন, কিন্তু আমাদের ভোট টাকা দিয়ে পুরো ভোট জিতে যাওয়া যায়। যদি তাই হতো, আওয়ামী লীগ ভোট চুরিতে যেত না। আমি সেদিন টকশোতে এই কথাটা বলছি, আমি এখনও এই কথাটা বলছি। তাদের এত টাকা আছে, তারা সেই টাকা খরচ করে জিতে যেতেই পারতো, এবং একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে থাকলে তারা কিন্তু থেকে যাওয়াটাই তাদের জন্য বেটার ছিল। সেটা 14তে বিএনপিকে কৌশলে দূরে রাখা হয়েছে, 24-এ তাই 18তে বিএনপি গেছে। এখন যদি আমরা 18 নির্বাচনের কথা বলি, তাদের নিবন্ধন বাতিল হয়ে যেত, সে কারণে তাদের যেতেই হয়েছিল। যদি তাদের টাকা খরচ করেই নির্বাচনে জেতা যেত, রাতের বেলা সিল মারতে হতো না। আওয়ামী লীগের হাতে বেসুমার টাকা ছিল, যে টাকা দিয়ে এই যে টাকার সাথে বিএনপি কোনোভাবে তুলনীয় হতে পারতো না। হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে পারতো, এবং তাতে যদি সেভাবে তারা জিতে আসতো, সেটাই তাদের জন্য সেফার ছিল। এবং সেটা জেতা গেলে আওয়ামী লীগ সেভাবেই জিততে চাইতো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার মানে কথাটা এই দেশের মানুষকে টাকা দিয়ে কিনে ফেলা যায় না। আমাদের কালেকটিভ উইজডম কিন্তু চমৎকার, আমরা কখনো ভুল করিনি। সেটা শেখ হাসিনাও জানেন, সে কারণে উনি 14 সালে ট্রিক করেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন ম্যানিপুলেট করার জন্য। 18 বা পরবর্তীতেও একই পরিস্থিতি, উনি ম্যানিপুলেট করতে চেয়েছেন, এটা উনি জানেন, সেই কারণেই এই কাজটা করেছেন। সুতরাং গণতন্ত্রে আমরা কোনো মানুষ টাকা নিচ্ছে কি নিচ্ছে না, কিছু মানুষ যাই করুক না কেন, দিনের শেষে আমাদের জনগণ সঠিক সিদ্ধান্ত দেয়, এটা ফর শিওর। এটা একেবারেই আমরা সবসময় দেখেছি। ক্ষমতাসীন দল বাংলাদেশে ফেয়ার নির্বাচনে ক্ষমতায় টিকে থাকেনি, কারণ জনগণ তাকে সমস্যা দেখেছে, তাকে সরিয়ে দিয়েছে। একটা কথা একটু যোগ করে রাখা ভালো, সেটা হলো গণতন্ত্রের ভাবে টাকা খাই বা না খাই ভুল সিদ্ধান্ত হতে পারে, বাট ইটস এ পার্ট অফ দ্য ডেমোক্রেসি। আমি একটা সিস্টেমের সুবিধা নেব, কোনো সমস্যা থাকলে সেটা চেষ্টা করবো কমাতে, কিন্তু কিছু সমস্যা থাকলে সেটাও আমাকে মানতে হবে। ব্যাপারটা এইরকমই। প্রায় বলা হয়, এটা একটা খুবই কমন উদাহরণ, যে ব্রেক্সিট হলো। ব্রেক্সিটকে এখন মনে করা হয় যে সিদ্ধান্তটা সঠিক ছিল না, কিন্তু এটা একটা ডেমোক্রেটিক ডিসিশন ছিল। তো এটা হতে পারে, কিন্তু এটা সবাই মেনে নিতে হবে। বলছিলাম যে অনেক পুরোনো একটা তর্ক আছে, আলোচনা আছে। সক্রেটিসের এই আলোচনা শুরু করেছিলেন। পৃথিবীতে ডেমোক্রেসির সূতিকাগার যে গ্রিক স্টেটগুলো, এথেন্সে তখন অনেক সাধারণ ধরনের সিদ্ধান্তেও ভোট নিয়ে সেগুলো নেওয়া হতো, এবং উনি এটা পছন্দ করতেন না। তিনি ওই একই কথাই মনে করতেন যে এরা কি দেয়ার, যে কে কী করবে সেটা কি যথেষ্ট। উনি একটা জাহাজের উদাহরণ দিতেন প্রায়, সেটা হচ্ছে যে জাহাজ যখন ঝড়ে পড়ছে, তখন ওটার যিনি ক্যাপ্টেন আছেন, তিনি জনগণের ভোট নিয়ে কি সিদ্ধান্ত নেবেন, কি করবেন না করবেন, নাকি উনি নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে নেবেন। যুক্তিটা ঠিক না, আসলে যুক্তিটা ঠিক না। কারণ হলো ওখানে এই ধরনের মানুষকে তার একটা সব কিছু মিলে, আমরা এখনকার কথা যদি চিন্তা করি, কারণ একাডেমিক ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স দেখে আমরা কাউকে দেই, কিন্তু মানে ডেমোক্রেটিক প্রসেস বা দেশ চালানোর জন্য কোনো কোর্স করে দেশ চালানো শিখিয়ে তারপর তাকে আমরা অ্যাপয়েন্ট করবো, প্রশ্ন তাহলে ওইটা আছে, অ্যাপয়েন্ট কে করবে, কীভাবে করবে, এবং ওটা জেনে শুনে গিয়েও খুব ভালো কিছু করবে? নো ওয়ে। সক্রেটিস এটাও বলতেন যে এই যখন ভোটের প্রশ্ন আসে, তখন ডেমাগগরা পপুলিস্টরা ভালো করেন। ইয়াস, এগুলো আমাদের ডেমোক্রেসির ফ্লস। পৃথিবীতে ডেমাগগরা নির্বাচিত হচ্ছেন, পপুলিস্টরা নির্বাচিত হচ্ছেন, এগুলো সব মেনে নিয়ে আবার ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থাকলেই এগুলো শুধরে আসার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। ডেমোক্রেসি থাকলেই একজন ডিকটেটর স্থায়ী হয়ে যেতে পারে, ডিকটেটর ক্ষমতায় যেতে পারে। ট্রাম্প একবার আউস্টেড হয়েছেন, আবার গেছেন, কিন্তু আউস্টেড হয়েছেন নির্বাচনের মাধ্যমে। ভারতে বিজেপিরও নির্বাচনে ভরাডুবির সম্ভাবনা আছে। যতদিন ওখানে নির্বাচন ব্যবস্থা থাকবে, ভারতের ওই সাধারণ ভোটাররাই, যাদেরকে ওর টাকা পয়সা বিলানো হয়, তারাই মোদিকে সরিয়ে ফেলতে পারেন। এই প্রবণতা থাকে, এই কাজ করার সম্ভাবনা থাকে। এগুলো মাথায় নিয়েই আসলে আমাদেরকে চলতে হবে। ডেমোক্রেসির ফ্ল আছে, সব সিস্টেমের আছে, কিন্তু অটোক্রেসি বা একদলীয় ব্যবস্থা যেভাবেই বলি না কেন, তার চেয়ে হাজার হাজার গুণ বেটার সিস্টেম। এটা আমাদের জার্নিতে আমরা বুঝেছি, সারা পৃথিবী তার জার্নিতে বুঝেছে। কোনো অল্টারনেটিভ পাওয়া যায়নি, আর কোনো অল্টারনেটিভ পাওয়া যাবে বলে মনেও হয় না। কিন্তু যে কথাটা বললাম, ডক্টর ইউনূসের যেটা সবচেয়ে বড় গর্হিত অপরাধ, যে কারণে এটা ব্লাসফেমি, কেউ যদি ডেমোক্রেটিক সিস্টেমে বা ব্যবস্থায় বিশ্বাস করে, সে কতগুলো প্রশ্ন আসলে তুলতে পারবে না। জনগণ ভোট দেয়, ভোট দিয়ে কাকে নির্বাচন করলো, ওকে ভালো না খারাপ, ও যদি ভালো বা খারাপ না হয়, আমি গায়ের জোরে কিছু কাজ করে যেতে চাই, বা আমি গায়ের জোরে আরও ক্ষমতায় থেকে যেতে চাই, যে কথাটা আমাদের কিছু তথাকথিত শিক্ষিত, আমি তাদেরকে শিক্ষিত মানুষ বলে মনে করি না, পাশ দেয়া মিডল ক্লাস বলার চেষ্টা করেন, যেহেতু রাজনৈতিক দলগুলো এটা করতে পারে, সো ডক্টর ইউনূস থেকে 5 বছর থেকে এটা করে যাবেন। যদিও ওনার পারফরমেন্স ইজ ভেরি ব্যাড, আমি ধরে কথা বলবো এখন, আমার মনে হয় কেন ডিসেম্বরের বেশি আসলে তাদের থাকাই উচিত না। তো যাই হোক, তিনি যদি ভালো করতেনও, তারপর লাভ হতো না। আর আমাদের তো আসলে সামনে এটা এখন খুব পোর্ট্রেট হলো, বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের দ্বারা তৈরি একটা সরকার আচারলি ফেল করেছে, একদম চোখের সামনে ফেল করেছে। এবং আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে কেউ আজকে আমার নাম দিয়ে লিখে নিন,
এটা বিএনপি বা কোনো রাজনৈতিক, ধরুন জামায়াত, বিএনপি, যে কেউ, এনসিপি ক্ষমতায় আসলো জনগণের ভোটে, তার সরকার এই সরকারের চেয়ে ফার বেটার পারফর্ম করবে। বাংলাদেশ নিখুঁত হয়ে যাবে না, কিন্তু ফার বেটার পারফর্ম করবে। কিন্তু যে কথাটা বলছিলাম, গণতন্ত্রের মধ্যে থাকবো, গণতান্ত্রিক ব্যবস্থায় থাকবো, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবো, কিন্তু জনগণকে তাচ্ছিল্য করবো, জনগণের ম্যান্ডেট দেওয়ার প্রসেসকে নিয়ে হাসাহাসি করবো, এটা ব্লাসফেমি। ধারণা করি তার কাছে খারাপ লাগতেই পারে। ডক্টর ইউনূসের মতো মানুষ বাংলাদেশের রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছিলেন 11 সময়, তখন তিনি একদম নতুন ফ্রেশ নোবেল লরিয়েট, প্রচুর ক্রেজ তাকে নিয়ে। তিনি সাড়া পাননি মানুষের কাছে, খুব একটা, অলমোস্ট পাননি। তার মতো মানুষ আর একটু বেটার সাড়া পাওয়া উচিত ছিল, কিন্তু পাননি। এটাই রিয়ালিটি, এটাই গণতন্ত্র। গণতন্ত্রকে এভাবেই মেনে নিতে হবে, এভাবেই মেনে নিতে হবে। সবাই যে খুব টাকা পয়সা খরচ করে জিতে যাবে, নট নেসেসারিলি। আমরা তাত্ত্বিকভাবে বলি, ধরলাম এনসিপি 300 আসনী সিট তাদের ক্যান্ডিডেট দিতে পারলো, এবং এনসিপিকে, আবার বলছি, একটা থট এক্সপেরিমেন্ট, এনসিপি বিএনপি চাইতে বেশি টাকা খরচ করলো নির্বাচনে। আমরা কি মনে করি এনসিপি সরকার গঠন করবে? এগুলো বাজে কথা, একদম বাজে কথা। এই কথাগুলো বলা কোনোভাবেই উচিত না, ডেমোক্রেটিক সিস্টেমে উচিত না। আমি শুরুতে বলেছি, আবারও মনে করি, ভোটারদেরকে আমাদের আরও সচেতন করে তুলতে হবে, এবং এই কাজগুলোই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই করতে হবে। ওই সময় বলেছি, আমি এনসিপির লোকজনের সাথে টক শোতে বসে বলেছি, ধরুন আপনাদের ডিজায়ার্ড কোনো সংস্কার, যেটা আপনি পছন্দ করেন বা আমিও পছন্দ করি, সেটা বিএনপি করতে চাইছে না। বিএনপি নির্বাচন করলো, জিতে গেল, আপনার জনগণের কাছে ক্রমাগত যেতে থাকেন, সংস্কারের কথা বলতে থাকেন, সংস্কারকে পয়েন্ট আউট করেন যে এই সংস্কারটা বিএনপি করে নাই, তাতে আপনার এই ক্ষতি হয়েছে, এটা হলো আপনার ওই ভালো হতো, এবং আমি আপনার জন্য এই কাজটা করতে চাই। জনগণকে পলিটিক্যালি কনসাস আসলে করতে হবে, সেই পলিটিক্যাল প্রসেসই পলিটিক্সের লোকজনই করবে। জনগণ ভোট ঠিক মতো দিতে পারে না এটা বলে আমি গায়ের জোরে ক্ষমতায় থাকবো বা কিছু গায়ের জোরে চাপিয়ে দিয়ে চলে যাবো, ভালো করবো ঘাট ধরে, গণতন্ত্র এটা হয় না, এটা করা যায় না। কিছু কিছু কাজ রাজনৈতিক দলকে নিয়ে সংস্কার তিনি করছেন, কিন্তু যে বিভৎস। আমরা ঐতিহাসিক এই কারণে বলছি, 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে, তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল 8ই আগস্ট, যে জনাব ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে, একটা সুন্দর নির্বাচন হবে, রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে, সংস্কার হবে। আর নির্বাচন নিয়ে প্রথম দিকেই আমরা জানতাম যে 2025-এর ডিসেম্বর, অর্থাৎ 18 মাসের বেলায় নির্বাচন হবে, এমনটাই কথাবার্তা তৎকালীন প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের কাছ থেকেও আসছিল, তারপর সেনাবাহিনীর কাছ থেকেও আসছিল, নানানভাবে আসছিল। কিন্তু যতই দিন গড়াচ্ছে, নির্বাচনকে নিয়ে নানান টালবাহানা সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। বিএনপি মনে করছে কৌশলগতভাবে সরকার লম্বা সময় ধরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বা থাকার জন্য নানান ফন্দি ফিকির আসছে। এই নিয়ে যখন মাঠ উত্তপ্ত, আপনারা জানেন যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। আর আমি যখন এই ভিডিওটি পাবলিশ করছি, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান বৈঠকে বসেছেন 1 to 1। সম্ভবত জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুজনের মধ্যে এই বৈঠকটা হচ্ছে, কারণ 1 to 1। এর মাঝখানে আমরা দেখছি বাংলাদেশ থেকে আমির খসরু সাহেব সহ আরো অনেকেই লন্ডনে গিয়েছেন এই বৈঠককে কেন্দ্র করে। তো লন্ডনে এই 1 to 1 বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর এই তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। সকাল 9টায় লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ওনার সাথে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে আলোচনার ইস্যু তো অনেক কিছু, বাট এখানে মূল আলোচনা হচ্ছে নির্বাচন, আর কিছুই না। রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানা পোড়েনের মধ্যে এই বৈঠকটি চলছে। আর এটা নিয়ে সারা বাংলাদেশ আপনারা অপেক্ষা করছেন যে এই বৈঠকের পর ফলাফলটা কি আসে। তবে 1 to 1 হওয়াতে আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। হয় কি যে বের হইয়া এক একজনের মতো মন গড়া বক্তব্য দিবে। তো তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে, কি হবে, কারণ আলোচনায় বসলে অনেক কথাবার্তা আসবে, কিছু অফিসিয়াল, কিছু নন অফিসিয়াল, খুনসুটি হবে, বিভিন্ন কথাবার্তা হবে, একটু রাগ উত্তেজনা হইতে পারে, কারণ দুজনই দেশের বর্তমান ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ। তো এই মুহূর্তে আইসা এই বৈঠকটার ভ্যালু বুঝতেই পারছেন কি নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় হবে এবং অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতেও আজকে এই বৈঠকের পর পরিবর্তন আসতে পারে। তবে বিএনপির দাবিটা যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কেউ কেউ বলছেন যে ফেব্রুয়ারি হইলেও বিএনপি মানবে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আবার এখন পর্যন্ত যত বৈঠকের পর তাদের ব্রিফিং আমরা শুনি নাই, সেখান থেকে এখন নানান গুজব, তথ্য ডালপালা মেলতে পারে। তবে যতদিন আমরা এখানে বুঝতে পারছি, টোটাল এই আয়োজনের মূল ফোকাস হচ্ছে নির্বাচন, এবং কি বিএনপি সর্বোচ্চ লেভেলে ডক্টর ইউনূসের কাছে রিপ্রেজেন্ট করবে বা জনাব তারেক রহমান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত, কি কি কারণে, ডিসেম্বরের পরে গেলে কেন আসলে এই নির্বাচনটা ডিস্টারবেন্স হবে, বিশেষ করে এপ্রিলে, কারণ রমজান মুখোমুখি থাকবে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে, সারাদিন রোজা রাখা ভোটার সমাবেশ, মিটিং, মিছিল, সারা দেশে ঝামেলা হবে। আবার যারা নির্বাচন করবেন তাদের সোনা ভোটের খরচ একটু বাইরে যাবে, কারণ ইফতার পার্টি ঘন ঘন হইতে হবে, বিশাল আয়োজন, খিচুড়ি, বিরিয়ানি, এরকম নানান বিষয় আছে। তারপরে পরীক্ষা আছে, গরমকাল থাকবে, সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকবে, সেনাবাহিনীকে এতদিন মাঠে রাখা উচিত না, এরকম নানান বিষয়গুলো সামনে প্রেজেন্ট করবে। তবে এখন এখানে
কি হয় আজকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।